সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, ঠিক এই সময় আমরা হ্যাপেনিং পয়েন্টে হাজির হয়ে যাই নতুন বিষয় এবং নতুন অতিথিকে সাথে নিয়ে। আমাদের আজকের বিষয় সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড, এবং আমাদের আজকের অতিথি জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি বলছিলাম, আমাদের আজকের বিষয় সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড। বাংলাদেশ সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় নতুন করে আলোচনা এসেছে ফ্যামিলি কার্ড বিষয়টি। এই ফ্যামিলি কার্ড নিয়ে আসলে আলোচনা করব আজকে আমাদের আগত অতিথির সাথে, এবং নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র বেকার যারা আছেন তাদের জন্য ফ্যামিলি কার্ড আসলে কতটা সহায়ক হবে এবং কতটা কার্যকরী ব্যবস্থা এটি রাখতে পারবে সে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব, এবং এর ডিস্ট্রিবিউশন নিয়েও অনেক ধরনের কথা আসছে। প্রকৃত মানুষ তা পাবে কিনা, সার্বিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমাদের অতিথি নিজামুদ্দিনের সাথে। ভাই, ফ্যামিলি কার্ড শুনছেন আপনি, আসলে অনেক জোর সোর দিয়ে চলছে, এবং আপনাদের দল থেকেও আসলে নির্বাচনে একটি প্রতিশ্রুতি ছিল জনগণের জন্য। এই ফ্যামিলি কার্ড চালুর মূল উদ্দেশ্য কি, এবং এই ফ্যামিলি কার্ডকে আপনি কিভাবে দেখছেন জানাবো আমি। যে প্রথমে আমি এটিএন নিউজের মাধ্যমে সারা দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ফ্যামিলি কার্ড আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আমাদের যে ওয়াদা ছিল, যে আমাদের নির্বাচনী যে ইশতেহার, এই ইশতেহারের সবচেয়ে উল্লেখযোগ্য আমরা বলবো এটাকে ট্রাম্প কার্ড। আচ্ছা, আমরা বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সহিত নিয়েছি। আমরা যখন নির্বাচনী প্রচারে ছিলাম, আমরা সবসময় এই বিষয়টাকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের সাথে সাথে আমরা এই ফ্যামিলি কার্ডটাকে আমরা এই দেশের ১৮ কোটি জনতা এবং প্রত্যেকটা ১২ কোটি প্লাস ভোটারের কাছে আমরা এটার মেসেজটা পৌঁছানোর চেষ্টা করেছি। এবং বাংলাদেশে আপনি জানবেন যে মানুষ নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেয়, সাধারণত এই প্রতিশ্রুতি নির্বাচনের পরে ভুলে যায়। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান বাংলাদেশে দেখিয়ে দিয়েছেন যে নির্বাচনের জয়যুক্ত হওয়ার পরে, শপথ নেওয়ার পরে, এখনও সংসদ অধিবেশন শুরু হয় নাই, যে আগামী ১২ তারিখ সংসদ অধিবেশন শুরু হবে, এর আগে প্রথম প্রতিশ্রুতি যেটা ফ্যামিলি কার্ড, সেটা বাস্তবায়নের জন্য আপনি আগামীকাল, আপনারা জানেন আগামীকাল আমাদের নির্ধারিত টাইম যে পাইলট বেসিসে আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ। আমাদের কালকে প্রধানমন্ত্রী এটা উদ্বোধনের মাধ্যমে চালু করবে। সো বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো রকমের জাস্ট প্রচার প্রপাগান্ডা বা ওয়াদা দিয়ে ক্ষান্ত হয় না, ওরা বাস্তবায়নের মাধ্যমে দেখিয়ে দেয়। সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আগামীকাল আপনারা দেখবেন, এই দেশবাসী দেখবে যে একটা ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প আগামীকাল উদ্বোধন হবে ইনশাআল্লাহ। খুবই দারুণ বিষয়। আসলে সরকার আসলে এই ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে কোন নির্দিষ্ট সমস্যাগুলোর সমাধান চায় বলে মনে করছেন? এটা বেসিক্যালি সামাজিক সুরক্ষা। ফ্যামিলি কার্ডটা হলো সামাজিক সুরক্ষার একটা অন্যতম একটা ইভেন্ট। এই সামাজিক সুরক্ষা বলতে গ্রামের সারা বাংলাদেশের মানে প্রান্তিক পর্যায়ে দরিদ্র, হতদরিদ্র এবং অতি দরিদ্র সহ ৫টা শ্রেণীর মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, এই ৫টা শ্রেণীর মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এই সামাজিক সুরক্ষা সরকার এ পর্যায়ে প্রায় ১০০টার মতো বিভিন্ন মন্ত্রণালয়, বিগত সরকারগুলা ১০০টার মতো প্রকল্প আছে এই সামাজিক সুরক্ষার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বিভিন্নভাবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি যখন লন্ডনে ছিলেন, উনি বিভিন্নভাবে গবেষণার মাধ্যমে উনি দেখেছেন যে মাঠ জরিপ সহ সার্বিকভাবে যে এই ১০০টা কার্ডের ভিতরে অনেকগুলো কার্ডের ইফেক্টিভ কোনো ভূমিকা নেই আমাদের সামাজিক সুরক্ষার ক্ষেত্রে। তখন উনি উনার একটা মানে চৌকস বাহিনী দিয়ে জরিপ করে দেখেছেন যে না, এইখানে ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে একটা মাত্র কার্ডের মাধ্যমে যখন সমস্তগুলো কার্ডের একটা লিঙ্ক আপ করা যায় এবং ডাটাবেজটা যদি ১০০% স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং নিখুঁত হয়, তখন এখানে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের বা আমাদের ৪ কোটি পরিবারকে এখানে ইনভলভ করার একটা যে টার্গেট উনি নিয়েছেন সেটা হবে। এবং এটার মাধ্যমে সমাজের আপাতত যে ভাইরাল প্রকল্প আপনি ৩ শ্রেণীর মানুষ দেখবেন, অতি দরিদ্র, হতদরিদ্র এবং ক্ষুদ্র যে দরিদ্র প্রান্তিক লেভেলের লোকজন, এরা এখানকার এই পাইলট প্রকল্পের মাধ্যমে আসবে। ক্রমান্বয়ে বাংলাদেশের 4 কোটি পরিবার সবাই এটার মাধ্যমে আসবে। এটাই হলো লক্ষ্য, যে সবাইকে সামাজিকভাবে সুরক্ষার আওতায় আনা, এটাই মেন লক্ষ্য আমাদের। আচ্ছা, বাংলাদেশে আগে থেকেই নানা ধরনের সামাজিক নিরাপত্তা আসলে কর্মসূচি আছে বা হাতে নেওয়া হয়েছে।
সেই ক্ষেত্রে যে ফ্যামিলি কার্ডের সঙ্গে আসলে সেগুলোর পার্থক্যটা কি জানাবেন? সামাজিক, আমি আপনাকে একটু আগে বললাম যে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে 100টা প্রকল্প আছে এবং বিভিন্ন রকমের কার্ড আছে। আপনার বয়স্ক ভাতা কার্ড নেই, ওইসব বয়স্ক ভাতা ফ্যামিলি অনেক ধরনের অনেক কর্মসূচি রকম নেওয়া হয়েছে। কর্মসূচি আছে। এই বিষয়গুলা আসলে আপনি এখানে বেসিক পার্থক্য হলো যে এখানে এগুলা ছিল ব্যক্তিকেন্দ্রিক। মানে এর আগে মানে সরকার, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রকল্পগুলো আমরা দেখেছি এগুলো ছিল ব্যক্তি পর্যায়ে, আর এটা হলো পরিবার, মানে পরিবার পর্যায়ে। একটা দেশের পরিবার যদি সচ্ছল হয় ওই দেশটা মানে স্বয়ংসম্পূর্ণ হবে এবং মানে উন্নয়নের দিকে এগিয়ে যাবে। একটা ব্যক্তির উন্নয়নের মাধ্যমে ব্যক্তি লাভবান হবে, ব্যক্তি সেখানে তার ভোগ বিলাস আরামায়েশের জন্য এই টাকাগুলো খরচ করে ফেলবে। আমাদের সরকার বর্তমানে টার্গেট নিয়েছেন এটা পরিবারই পর্যায়ে, এবং পরিবারের প্রধান যে মানে ব্যক্তি, কর্তা ব্যক্তি নারী যে মানে প্রধান, ওনার মাধ্যমে এই টাকাটা যাবে বা এই সহায়তাটা যাবে। তাতে করে কারণ আমাদের মারা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা সাধারণত ওনারা কখনো ওনাদেরকে নিয়ে চিন্তা করে না, ওনারা চিন্তা করে সমস্ত পরিবার নিয়ে, কিভাবে পরিবারকে নিয়ে সুখে থাকা যায়। আপনি খেয়াল করবেন যে আমাদের মারা, যে আমাদের স্ত্রীরা যখন খাওয়া দাওয়া ফ্যামিলিতে অনেক কোনো কিছু আসে, ওরা সবাইকে বিলিয়ে সবাইকে খাওয়াইয়ে মাত্র একটু যদি সামান্য একটু তার জন্য থাকে, এতে সে তৃপ্ত। সেই লক্ষ্যকে মাথায় রেখে বাংলাদেশের যে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা যেভাবে মানুষ কিভাবে কি চিন্তা করে, ওই চিন্তাটাকে মাথায় রেখে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এটাকে মাথায় নিয়েছেন যে ফ্যামিলি কার্ডটা হবে শুধু এটা পরিবার কেন্দ্রিক, এবং পরিবারের নারী ব্যক্তিটাই এই কার্ডটা পাবে এবং এই কার্ডের সুবিধা। দারুণ একটি উদ্যোগ বলাই যায়। এই কর্মসূচিকে আসলে দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তার জন্য চিন্তা করা হচ্ছে নাকি স্বল্পমেয়াদী কোনো? অফকোর্স দীর্ঘমেয়াদী। এটা বাংলাদেশের জন্য এটা চলমান। এই যে আজকে আগামীকাল যে 10 মার্চ এটার উদ্বোধনের মাধ্যমে আমরা প্রাথমিক পর্যায়ে প্রায় মানে পাইলট প্রকল্পে যেভাবে শুরু হবে, ক্রমান্বয়ে প্রতি মাসে এটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে। এক পর্যায়ে যে আমাদের 4 কোটি ফ্যামিলি আছে, প্রত্যেকে পাবে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন সেক্ষেত্রে আজকে দরিদ্র, অতি দরিদ্র এবং হত দরিদ্র পাচ্ছে, কালকে মধ্যবিত্ত পাবে, এরপরে মধ্যবিত্ত থেকে ধনী লোক পাবে, অতি ধনী লোক, প্রত্যেকে এই ফ্যামিলি কার্ডের আওতায় চলে আসবে। এটা একটা ডিজিটাল ডাটাবেজের মতো। এই ডাটাবেজের মাধ্যমে যখন ইনভলভ প্রত্যেক হয়ে যাবে, এখানে একটা বিষয় আপনি প্রশ্ন করতে পারেন যে এই ডাটাবেজের মাধ্যমে আসলে প্রত্যেকে কি এটার এই সুবিধা নিবে, না সেটা ডিপেন্ড করবে আপনি নাগরিক হিসেবে আপনার উপর। এই ডাটাবেজে প্রত্যেক আমাদের বাংলাদেশে 4 কোটি পরিবার সবাই চলে আসবে। সবাই আসার পরে যে ব্যক্তি এটা দরকার, যে ফ্যামিলি এটা দরকার, তারা রিসিভ করবে। আর আপনি স্বেচ্ছায় যদি আমি আমাদের কাছে আসে, আমরা এটাকে আমরা রিসিভ করবো না, বাট আমাদের ডাটাবেজে চলে আসবে। আমরা যাদের দরকার নেই তাদের রিসিভ করার দরকার নেই। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব একটু বিস্তারিত। বিরতির সময় হলো, ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। ফিরে আসছি বিরতির পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। ফিরে যাচ্ছি আলোচনায়। যে আমরা আলোচনা করছিলাম, এক্ষেত্রে আসলে ফ্যামিলি কার্ড বিষয়টি খুবই গুরুত্বের সাথে আপনি আলোচনা করছিলেন, এবং অবশ্যই মানুষের জন্য খুবই আসলে দীর্ঘমেয়াদী একটি সহায়তার প্রতীক বলা যেতে পারে। সেই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে থাকে, আসলে এই যে আমাদের মতো দরিদ্র একটি দেশ, এই দেশে এই ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের অর্থের যোগান, এটি স্বাভাবিক প্রশ্ন। আপনি ব্যক্তিকেন্দ্রিক বা আপনি চিন্তা করলেও সেই প্রশ্ন আসতে পারে। জনগণের জন্য কি বলবেন, এই অর্থের যোগান কোত্থেকে আসবে? আমি আপনার আগের প্রশ্নের জবাবে আমি বলেছিলাম যে বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয় পর্যন্ত 100টা প্রকল্প বাস্তবায়ন করতেছে। আপনি বয়স্ক ভাতা, মানে বিভিন্ন রকমের প্রতিবন্ধী ভাতা, নানান অনগ্রসর জাতিকে ডেভেলপমেন্টের জন্য আপনার এই যে একটি প্রকল্প, বিভিন্ন রকমের খামারের মানে প্রকল্পের মাধ্যমে আপনি সরকার অর্থ ব্যয় করে। কিন্তু এই প্রকল্পগুলোর ম্যানেজমেন্ট কস্ট অনেক। আপনি দেখেন প্রান্তিক লেভেলের যে লোকটার জন্য এই প্রজেক্টটা, ওই লোক পর্যন্ত পৌঁছতে সেটা 1% 10% হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাইতে পারি না। কিন্তু এই ডাটাবেসের মাধ্যমে বিশেষ করে আমাদের এনআইডিকে সংযোগ করে সারা বাংলাদেশের মানুষের ডাটা যেখানে আছে, বাংলাদেশের প্রতিটা ঘরের খানা, প্রতিটা ঘরের মানুষের জমি জমা থেকে আরম্ভ করে তার বসত বিটার সমস্ত ডাটা যেখানে আছে, ওটার সাথে জাতীয় সার্ভারের সাথে সমন্বয় করে এই এনআইডি কার্ডের মাধ্যমে স্বচ্ছতার সহিত এবং স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজকর্মীদের তত্ত্বাবধানে যে ডাটাবেসের মাধ্যমে যাদেরকে আপনার সিলেক্ট করা হবে, প্রত্যেকের জমি জমার হিসাব সহ আমাদের এই ডাটাবেসে থাকবে। এতে করে কি হবে, আমাদের প্রকৃত যে সুবিধাভোগী যে লোকগুলো চিহ্নিত করা সম্ভব হবে। এক্ষেত্রে এই যে একটা প্রশ্ন এসে পড়ে, আপনি বলছিলেন যে আসলে জনপ্রশাসন, স্থানীয়
মানুষদের দ্বারা নির্ধারণ করা হবে, তাদের ডাটাবেস সংগ্রহ করা হবে। আমরা বিগত বছরে দেখেছি এইসব ধরনের কর্মসূচিতে আসলে যারা আসলেই নিম্ন আয়ের মানুষ বা দরিদ্র, তারা সুবিধা না পেয়ে যাদের দরকার নেই তারা পাচ্ছে। ধরেন আপনার আমার এই মুহূর্তে দরকার নেই, সবাইকে আওতায় আনার চেষ্টা করা হচ্ছে এবং তিনি বলেছেন প্রধানমন্ত্রী যার দরকার নেই সে যেন দিয়ে দেয়। কিন্তু এই যে মানে চিন্তাধারা, এটা অনেকেরই নেই। আসলে কোন মানদণ্ডে আসলে এটি একদম পারফেক্টলি ঠিক করা যাবে যে এই ব্যক্তির প্রয়োজন তাকেই দেওয়া হবে? এই ধরনের কোনো সিস্টেমেটিক ওয়েকে আপনারা চিন্তা করেছেন কিনা? জি না, এইটা আসলে যে দিয়ে দিবে এই কথাটা এখন না, যখন 4 কোটি ফ্যামিলির মাধ্যমে যাবে তখন ওই লেভেল, আপনি আমার লেভেলে তো এটা আসবেই না এখন। আসবেই না, আচ্ছা। কারণ এখন আমাদের 5টা মানে বাংলাদেশের প্রত্যেকটা দরিদ্র মানে আমাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে আমাদের 4-5টা শ্রেণীর আমাদের শ্রেণীবিভাগ আছে। আচ্ছা, আচ্ছা। এর ভিতরে অতি দরিদ্র, হতদরিদ্র এবং প্রান্তিক, প্রান্তিক, ওই আচ্ছা। 3 শ্রেণী নিয়ে এখন কাজ করা হবে। আপনি মধ্যবিত্ত, দারুণ। নিম্ন মধ্য মানে স্বাভাবিক লেভেলের বা মধ্যবিত্ত, তার উপরে যেগুলো তো এখন যাচ্ছে না এটা। সেই এই ক্ষেত্রে জিনিসটা নিশ্চয়তা কিভাবে করবেন আপনারা? না, এইখানে তো ওই যে আমি আপনার বললাম Database যে আমরা মানে প্রথম এখানে ম্যান্ডেটরি ইস্যু হলো যে আমাদের এনআইডি কার্ড। আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আগামীতে স্বাস্থ্য কার্ড সহ যাবতীয় সব এই এনআইডি কার্ডের মাধ্যমে, আপনার এই কার্ডের মাধ্যমে আপনার সমস্ত কিছু ওখানে ডাটাবেজে ঢুকে যাবে, লিপিবদ্ধ থাকবে। এখানে আপনার জমি কটুক আছে, আপনার বসত বাড়ি কটুক, আপনি কি বর্গা চাষি হলে যে আপনি কি নিজের ঘরে থাকেন নাকি আপনি অন্যের ঘরে থাকেন, আপনার নিজের ঘরে থাকলে আপনার চাষের জমি আছে কি নেই, প্রত্যেকটা বিষয় যখন চলে যাবে, আপনি ব্যক্তি আপনার নাম যখন মানে ওই সুবিধাভোগীর নাম যখন ক্লিক করবে, ওনার নামে যখন ডাটা মানে দিবে, তখন ওনার সব চলে আসবে, ওনার অতীতে কি আছে। তো সেটার সাথে মাঠের যে জরিপ যে এবং আপনি দেখবেন মাঠের মানে স্থানীয় প্রশাসন, আমি উপজেলা প্রশাসন থেকে আরম্ভ করে পৌরসভা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন প্রশাসন, প্রত্যেকটা প্রশাসনের লোকজন এটাকে দেখাশোনা করবে। আচ্ছা। তো সেক্ষেত্রে এখানে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, এবং কেউ অন্যভাবে, যেহেতু আপনার এখানে ওটিপি সিস্টেম থাকবে এবং SMS সিস্টেম থাকবে, অন্য কেউ কোনোভাবে এটা নেয়ার মানে দ্বৈতভাবে পাওয়ার কোনো সুযোগ নেই। তারপরও বাংলাদেশের ম্যানেজমেন্টের অবস্থা যদি একটা প্রশ্ন থেকে যায়, প্রশ্ন থেকে যায়, সেটা কিন্তু আপনাদের জন্য অপশন থাকবে, আমাদের জনগণের জন্য অপশন থাকবে। যদি বলে যে চিহ্নিত করার জন্য চিহ্নিত করে যদি আবেদন করা হয় এবং সরকারকে জানানো হয়, ওই কর্তৃপক্ষকে জানানো হয়, সেটা কিন্তু যেমন অনেক সময় দেখা যায়, আমরা ইতিপূর্বে দেখেছি দলীয় পরিচয় থাকলে আসলে সুবিধা ভোগ ভালোভাবে করা যায়, সুবিধা পাওয়া যায়। দলীয় লোক এখানে ইনভলভ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী মানে ডক্টর জাহিদ সাহেব বলেছেন, আপনি দলীয় কর্মী কাজ করার, এইটার সাথে দলীয় কর্মীর কোনো ইনভলভমেন্ট নেই। এটা স্থানীয় প্রশাসনের মধ্যে, বর্তমানে আপনি জানেন কোনো ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা কিছুই আমাদের নেই। সো আমরা কিভাবে এই কাজটা শুরু করতেছি, আমরা ওই প্রশাসকের মাধ্যমে, যারা টিএনও আছে, যারা উপজেলা নির্বাহী অফিসার এবং আপনার ইউনিয়নের প্রশাসক যারা আছে, ওদের মাধ্যমে এই ডাটাগুলো কালেকশন হচ্ছে। হয়তো আপনি বলতে পারেন যে লোকাল যে লোকজন, আমাদের দলীয় লোকজন, ওরা সহযোগিতা করবে চিহ্নিত করানোর জন্য, বাট ওনার কোনো ক্ষমতা নাই যে উনি এটাকে এখানে কাউকে ইনভলভ করবে। আর এটা অনলাইন বেস, অনলাইনে তো আবেদন করবে, সে অ্যাপ্রুভ করার দায়িত্ব তো তার না, সে নিয়ে আবেদন করে দিতে পারবে অনলাইনে। আবেদন করার পরে তার সমস্ত ডাটাগুলো যাচাই বাছাই করে 3 স্তরে যাচাই হবে, একবারে ইউনিয়নের প্রান্তিক লেভেল থেকে, গ্রাম থেকে, তার বাড়ি থেকে আরম্ভ করে একবারে থানা পর্যন্ত যাওয়া পর্যন্ত। তো যাচাই বাছাইয়ের মাধ্যমে আশা করি এখানে প্রকৃত যে যারা পাওয়ার যোগ্য তারাই পাবে। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন আসে যে যারা অনেকে আশায় আছে যে আমরা একটি ফ্যামিলি কার্ড পাবো, সেই ফ্যামিলি কার্ড পাওয়ার পরে তাদের মনে প্রশ্ন, এটা কি আসলে আমি নগদ অর্থ পাবো নাকি আসলে খাদ্য সহায়তা সামগ্রী পাবো? এটা কি আসলে আপনারা চিন্তা করেছেন কি? জি, এটা সরকার ইতিমধ্যে এটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এখন নগদ অর্থটাকে দেওয়া হবে 2 থেকে 2.5 হাজার আপনি প্রতি কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে চলে যাবে। 2টা পর্যায়ে নিতে পারে, তার যদি মানে অ্যাকাউন্ট থাকে, ব্যাংকিং চ্যানেলে যদি নিতে চায়, সে ওইখানে যে ব্যাংকে অ্যাকাউন্টটা দিবে, সে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, সে মানে ওটিপি পাবে, মেসেজ পাবে। আর যদি মনে করেন যে 4টা আপনার স্মার্ট ব্যাংকিং, যেটা বিকাশ, নগদ, রকেট, এগুলোর মাধ্যমে উনি পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অন্য হাতে যাওয়ার কোনো সুযোগ নেই এবং নগদ টাকা পাবে। এই নগদ টাকার সাথে এই টাকাগুলো কেন, এটা ফ্যামিলির সুরক্ষার জন্য। তার যখন আমাদের বছরের কিছু সময় থাকবে, বিশেষ করে রমজান মাস, এখন দ্রব্যমূল্যের যতই সরকার কন্ট্রোল করুক, এই সময় দ্রব্যমূল্য একটু বৃদ্ধি থাকে। তখন ওই সময় ওই যে ফ্যামিলির যে কর্তা ব্যক্তি, যে মহিলা, আমাদের মা বা আমার স্ত্রী, আমাদের বোন, যে ফ্যামিলি দায়িত্ব পালন করে, ওনার হাতে যে টাকাটা থাকে, উনি এই সময় তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনা সহ সার্বিক সুবিধা পাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই কার্ডের সাথে আপনি টিসিবি, আপনি যেটা বললেন দ্রব্যমূল্য, যেটা নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, লবণ থেকে আরম্ভ করে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো যে সে টিসিবির মাধ্যমে নেয়, এই টিসিবির বিষয়ে সেই কার্ডের মাধ্যমে সে টিসিবি প্রোডাক্টও কিনতে পারবে। আচ্ছা। এবং সরকারের যে যাবতীয় খাদ্য সহায়তা, যেটা, এটাও সে সেখান থেকে নিতে পারবে। অনেকের মাঝেই প্রশ্ন, আপনি যদি আসলে একটু প্রান্তিক লেভেলে যান বা একটু দরিদ্র শ্রেণীর মানুষের কাছে যান, জানতে চাবে আমাদের কাছে যে আসলে
কিভাবে আমি আবেদন করব? সরকার তো বলল ফ্যামিলি কার্ড দিবে। এটা ইতিমধ্যে এটা নিয়ে অনেক কথা হয়েছে এবং গ্রাম আচ্ছা। পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন এটা নিয়ে কাজকর্ম শুরু হয়েছে এবং বলছে সবাইকে বলে দেওয়া হয়েছে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে বলা হয়েছে যে এটা অনলাইনে আবেদন করা হবে। অনলাইনে আবেদন করার জন্য নির্দিষ্ট সাইট আছে, সাইটের ব্যাপারটা এর আগে সরকার ঘোষণা করছে। সেই ক্ষেত্রে সে অনলাইনে তার বিশেষ করে ম্যান্ডেটরি জিনিস জাতীয় পরিচয়পত্র এনআইডি, এনআইডি দিয়ে এনআইডির যে বেসিক যে 3টে এনআইডি নাম্বার এবং তার নাম এই সহ এনআইডির যে তথ্যগুলো ক্লিক করলে সে সেখানে ঢুকে যাবে এবং 3-4টা জিনিস দিলে সে রেজিস্টার্ড হয়ে যাবে। আর বাকিগুলা ক্রমান্বয়ে ওইটা ডেভেলপ করা হবে। এটা খুব জটিল কিছু নাই। বা সে গ্রামের যে ইউনিয়ন আইটি সেন্টার আছে, আইটি সেন্টারে গিয়ে করতে পারবে। এখন গ্রামের প্রতিটা ঘরে আপনার ওয়াইফাই আছে, আর তার মোবাইলের মাধ্যমে সে করতে পারবে। সে যদি না পারে, কিছুই না বুঝতে অশিক্ষিত মানুষ, হ্যাঁ, সেক্ষেত্রে সে দোকানে গেল, একটা সাইবার ক্যাফে বা ইউনিয়ন তথ্য কেন্দ্রে, সেখান থেকে তার আইডি কার্ডটা নিয়ে গেলে সে মানে ডাটাতে ঢুকে যাবে, ডাটা ইনক্লুড হয়ে যাবে। সেটা কন্টিনিউ হবে। ডাটা ইনক্লুড হয়ে যাবে। এই ক্ষেত্রে একটি প্রশ্ন আসে যে স্থানীয় পর্যায়ে যে অনিয়ম হয় এবং আরেকটি বিষয় যে তথ্য দেওয়ার ক্ষেত্রে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে ফেলে, অনেক কিছু পসিবল, একটি প্রশ্ন থেকেই যায়। সেক্ষেত্রে যাচাই বাছাই প্রক্রিয়া এবং এ ধরনের কোনো কি শনাক্ত করার উপায় বা শাস্তির কোনো ব্যবস্থা রাখা হয়েছে কিনা? শাস্তিটা এই পর্যায়ে সরকার মনে হয় আমার যতটুকু জানা এরকম কিছু করে নাই। বাট তথ্য যদি কেউ ভুল দিয়ে থাকে, সে তো তার আইডি কার্ড দিবে এবং সে বলবে আমার জমি নাই, আমার যেটা সরকার 6টা ক্যাটাগরিকে লোককে বলছে এটা থেকে এটা পাবে না। এই 6টা ক্যাটাগরির ভিতরে সেটা আপনি যদি সুযোগ সময় দেন আমি বলবো যে যারা ওই 6টা ক্যাটাগরির যাদের নির্দিষ্ট ব্যবসা আছে, হ্যাঁ, তার মানে ট্রেড লাইসেন্স আছে, যাদের বাড়িতে এসি ব্যবহার করা হয়, যাদের সরকারি চাকরি আছে, যাদের পেনশনভোগী আছে, এই লোকগুলো এই আওতায় আসবে না। যারা অন্যান্য ফ্যাসিলিটি পাচ্ছে, হ্যাঁ, সরকার থেকে পেনশন সহ এই ক্যাটাগরির প্রতি মাসে এরা এই আওতায় আসবে না। যদি এই ব্যাপারটাকে মানে আমাদের ডাটাবেসটা ডেভেলপ না হওয়া পর্যন্ত সেটা করতে পারবে। আর যখন আমাদের 4 কোটি ফ্যামিলি ডাটাবেস কনফার্ম হয়ে যাবে এবং আপডেট হয়ে যাবে, তখন সে বললেও হবে না। তার মানে তার নাম্বারটা টিপার সাথে সাথে চলে আসবে না, আপনি তো পেনশন পাচ্ছেন, আপনি তো ওই সুযোগ পাচ্ছেন, আপনার বাড়িতে তো এসি আছে, আপনার তো ট্রেড লাইসেন্স আছে। হ্যাঁ, এটা জাস্ট একটু সময়ের লাগবে। আশা করি সব ঠিক হয়ে যাবে। অলরেডি 4 কোটি ফ্যামিলির ডাটা আমাদের এনআইডির সাথে সংযোগ হয়ে গেছে। আচ্ছা, এই যে একটি বড় প্রক্রিয়া এবং আসলেই জনগণের জন্য সেবামূলক একটি কাজ, দারুণ একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সফল করার জন্য আপনি ব্যক্তি পর্যায়ে কি চিন্তা করছেন, কি কি করণীয় আসলে? এটি সফল করার জন্য আমাদের প্রত্যেককে মানে আসলে দেশবান্ধব হতে হবে। সবার আগে বাংলাদেশ। আমরা 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 এটা আমাদের নেতা যেটা বলছেন, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন, সবার আগে বাংলাদেশ, এর উপর আর কিছু নেই। আমার আবেগে, আমার চেতনায়, আমার চিন্তা চেতনায় যদি আমি বাংলাদেশকে লালন করি, আমি বাংলাদেশকে আর্থসামাজিকভাবে একটা শির দাঁড় করে উঁচু করে দাঁড়ানো একটা দেশ জাতি হিসাবে, বাংলাদেশি জাতি হিসাবে আমাদের জাতীয়তাবাদ এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে আমি যদি মনে করি যে আমার দেশকে আমি ভালো পজিশনে নিয়ে যাব, সেক্ষেত্রে আমি চিন্তা করবো যে আমি কাকে টেনে নেব। আমি যদি আমার সোসাইটিতে আমার আশেপাশে যারা আছে, যে না আমার আশেপাশে যারা আছে, এই 5টা ফ্যামিলি আছে, এই 5টা ফ্যামিলিকে ফার্স্ট, এরপরে 6 নম্বর ফ্যামিলি। এখানে আমাদের প্রত্যেককে সরকারকে যে উদ্যোগ সরকার নিয়েছে, সাথে সাথে আপনাকে বলতে হবে আপনার আশেপাশে যারা আছেন, আপনি কোম্পানিতে এই মাসে কয়জন যাবেন? 5 জন। ওকে, আমার একবারে প্রান্তিক লেভেলে যে 5 জন আছে, ওই 5 জনকে আমি সুবিধা দিই, তারপরে মাসে বাকি 5 জন। এভাবে করে আমরা ইনভলভ করে নিলে, আমরা যদি প্রত্যেকে সোচ্চার হই, তাহলে আশা করি সরকারের যে প্রকল্প, এই পাইলট প্রকল্প থাকবে না, এটা বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের সামাজিক সুরক্ষার জন্য একটা বিশাল ভূমিকা রাখবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানাবার জন্য। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো, আমাদের সরকারের যে সুবিধা, যে ফ্যামিলি কার্ড, এটার সুযোগ সুবিধা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দ্বার প্রান্তে পৌঁছায় দেওয়ার জন্য প্রত্যেকে ভূমিকা নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। এটিএন নিউজকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে আমাদের কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপনিং পয়েন্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।